আচ্ছা, শোনা যাচ্ছে কিনা একটু দেখো। যারা আসছো ক্লাসে একটু অন্য অন্য বন্ধুদের মেনশন করে দাও। আচ্ছা, আমরা সাধারণ জ্ঞানের একটা ক্লাস নেব। আচ্ছা, আমি আবার বলছি, যদি বোর্ডের লেখাগুলো বোঝা যাচ্ছে কিনা, কিংবা হচ্ছে আমার কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, যদি যেয়ে থাকে একটু কাইন্ডলি আমাকে জানাও। আর হচ্ছে বন্ধু বান্ধব যারা জয়েন করেনি এখনো, তাদেরকে মেনশন করে দাও। আচ্ছা, আচ্ছা, দেখা যাচ্ছে না একজন বলছো। আচ্ছা, যারা জয়েন করছো একটু ক্লিয়ার বলে দাও যে আসলে বোঝা যাচ্ছে কিনা, আমার কথাগুলো ঠিক মতো আসছে কিনা, যেহেতু সাধারণ জ্ঞান ক্লাস অনেক ইনফরমেশন লিখতে হবে। আচ্ছা ঠিক আছে, একজন বলছো ভাইয়া বড় করে লিখতে হবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, বোর্ড ক্লিয়ার না, বোর্ড লেখা বোঝা যাচ্ছে না। আচ্ছা, আমি চেষ্টা করছি এটা ক্লিয়ার করার জন্য। বাংলাদেশ বিষয়াবলী। আচ্ছা, এখন দেখো তো বোঝা যাচ্ছে কিনা। এখন যদি বোঝা যায় তাহলে একটু আমাকে জানাও যে বোর্ডের লেখাগুলো ক্লিয়ার কিনা, আমার কথাগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে কিনা। আহ, আচ্ছা, আরেকটু জানাও তোমরা আসলে। আর আজকে যেহেতু তোমাদের সঙ্গে আমার ফার্স্ট ক্লাস, অনেক ব্যস্ততার কারণে তোমাদের ক্লাসগুলো নেওয়া হয়নি। আজকে ফার্স্ট ক্লাস হচ্ছে, যেহেতু আমরা অনেক ইম্পর্টেন্ট একটা বিষয় শিখবো, কিভাবে সাধারণ জ্ঞান আয়ত্ত করতে হয়। তো তোমরা যারা খাতা কলম নিয়ে বসো নাই, তারা খাতা কলম নিয়ে বসে পড়ো। আর যে বন্ধু বান্ধব এখনো আসেনি, অনেক বন্ধু বান্ধবকে মেনশন করে দাও, কেমন? আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম উম্মে মারিয়াম। আচ্ছা, আচ্ছা তাহলে তোমরা সবাই আহ, কি করো, খাতা কলম নিয়ে বসো। আমরা মূলত আজকে বাংলাদেশ বিষয় বলে আলোচনা করব। তো বাংলাদেশ বিষয় বলে আলোচনা করার পূর্বে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে আমরা বাঙালি জাতি, বাঙালি জাতি এবং বাংলা ভাষা, এই বিষয়গুলো ক্লিয়ার করে ফেলবো। আচ্ছা, কে কোথা থেকে জয়েন করছো একটু আমাকে কমেন্ট করে জানাও, আমরা ক্লাস শুরু করব। আর তোমরা খাতা কলম নিয়ে বসে পড়ো, কেমন? আচ্ছা ঠিক আছে, যারা এখনো আসো নাই তোমাদের বন্ধু বান্ধব মেনশন করে দাও, আমি ক্লাস শুরু করব, কেমন? আচ্ছা ওকে। আমরা প্রথমে যে জিনিসটা দেখব সেটা হচ্ছে বাংলা শব্দটা। আমরা দেখব প্রথম এই বাংলা শব্দটা আসলো কোথা থেকে। আমরা দেখব এই বাংলা শব্দটা প্রথম আসলো আইনি আকবরী গ্রন্থ থেকে। আইন ই আকবরী। আচ্ছা, আইনি আকবরী গ্রন্থ থেকে আমরা দেখব বাংলা শব্দটা চলে আসছে। এই আইনি আকবরী গ্রন্থটার লেখক হলো আবুল ফজল। আমি আবার বলে দিচ্ছি, আবুল ফজল। সরি। আমরা আচ্ছা, আমরা এখন যে জিনিসটা দেখছি সেটা হচ্ছে আইনি আকবরী গ্রন্থ থেকে আসছে। এই প্রশ্নটা কিভাবে আসতে পারে যে সর্বপ্রথম দেশবাচক শব্দটি, দেশবাচক শব্দ কোনটা, বাংলা শব্দটা কোন গ্রন্থ থেকে এসেছে বা কোথা থেকে পাওয়া যায়। তাহলে আমরা কি দেখলাম, বাংলা শব্দটা আইনি আকবরী গ্রন্থে এসেছে। আইনি আকবরী গ্রন্থের লেখককে আবুল ফজল। আশা করি বিষয়টা বুঝতে পারছো। এরপরে আমরা দেখবো আরেকটা শব্দ, সেটা হচ্ছে বঙ্গ। এই বঙ্গ শব্দটি বঙ্গাল শব্দ থেকে এসেছে।
যাই হোক, আমাদের প্রাচীনকালে যে আমাদের বাংলাদেশটা ছিল, এখানে অনেক জমিতে ক্ষুদ্র ক্ষুদ্র আলে বিভক্ত ছিল। এই আলগুলো থেকে একসময় কি হয়, বঙ্গাল, যাই হোক এই বঙ্গাল থেকে আসছে বঙ্গ। এই বঙ্গ শব্দটা থেকে আমরা দেখব এই কথাটা প্রথম পাওয়া গেল ঐতেরেয় আরণ্যক নামক গ্রন্থে। ঐতেরেয় আরণ্যক নামক গ্রন্থে সর্বপ্রথম এই শব্দটা পাওয়া গেল। আচ্ছা, একজন বলছে এটা তো এক্সামে দিলাম। এক্সাম তো দিতেই পারো তাই না? এক্সাম দিলে তো এগুলো হবেই। যাই হোক, অনেক সময় বোর্ডের লেখাগুলো, আচ্ছা বোর্ডের লেখাগুলো ক্লিয়ার না, আমি চেষ্টা করতেছি ক্লিয়ার করার জন্য। আচ্ছা আচ্ছা, এইটা দেখলাম। এবার আমরা দেখব বাঙালি জাতি। আমরা যে বাঙালি জাতির বিভিন্ন সংমিশ্রণ জাতিগুলো, আমরা একটা জিনিস দেখে নেব। আমরা দেখব বাংলায় যে প্রথম আসলো, যারা প্রথম বসবাস করে এরা ছিল অনার্য জনগোষ্ঠী। বাংলায় প্রথম বসবাস করলো কারা? অনার্য। আমরা দেখব এই অনার্য থেকে বাংলায় প্রথম যারা আসলো এদেরকে কি বলা হয়? আর্য। আমি আবার বলছি, বাংলায় প্রথম বসবাস করে অনার্য জাতি। এই অনার্য জাতিদের কি করা হয়? উৎখাত করা হয়। উৎখাত করে প্রথমেই আসে কারা? আর্যরা আসে। এই আর্যরা বাংলায় বা ভারতে চলে আসে। এরপরে আমরা দেখব আর্যরা আসলে কোথা থেকে আসলো। আর্যরা আসলো থেকে। আর্যরা কোত্থেকে আসলো? পারস্য থেকে আর্যরা চলে আসলো। আচ্ছা, এসে কোথায় বসবাস শুরু করলো? ভারতের ইউরাইল পর্বতে পার্শ্ববর্তী সমভূমি নামক অঞ্চলে ইউরাইল পর্বত। আচ্ছা, ইউরাইল পর্বতের পার্শ্ববর্তী সমভূমি নামক অঞ্চলে এসে বসবাস করলো কারা? এই আর্যরা। আর্য ধর্ম কি ছিল? আমরা দেখব আর্য ধর্ম ছিল সনাতন। আর্যদের ধর্মগ্রন্থ যেটা ছিল, সেই আর্য ধর্মগ্রন্থের নাম ছিল বেদ। আচ্ছা, আর্যদের ভাষা ছিল অস্ট্রিক। অস্ট্রিক। আচ্ছা, আর আমরা আবার দেখব আর্যরা আসলো পারস্য থেকে। পারস্য বলতে বর্তমানে কি বোঝায়? আচ্ছা, একটা দেশের পূর্ব নাম হচ্ছে পারস্য, ইরাকের পূর্ব নাম ছিল পারস্য। আচ্ছা, আর্যরা আসলে ইউরাইল পর্বতের পার্শ্ববর্তী সমভূমি নামক অঞ্চলে বসবাস করলো। এরপরে দেখবো তাদের ধর্মগ্রন্থ ছিল বেদ, ভাষা ছিল অস্ট্রিক, আর তারা ছিল ধর্মে সনাতন ধর্মাবলম্বী। কেমন? আচ্ছা, এটুকু যদি হয়ে থাকে আমরা পরেরটাতে যাব। আমরা দেখব আর্য পূর্ব জনগোষ্ঠী কয়েকটা ভাগে বিভক্ত ছিল। সেটা হচ্ছে, আমরা এভাবেও লিখতে পারি যে আর্য পূর্ব জনগোষ্ঠী, এদের মধ্যে ছিল অস্ট্রিক, দ্রাবিড়, নেগ্রিটো, ভোট চেচেনীয়। আর হচ্ছে অস্ট্রিক, দ্রাবিড়, নেগ্রিটো আর ভোট চেচেনীয়। তোমরা এই চারটা লিখে নিতে পারো। আসলে পারস্য নাকি ইরান? আসলে কি ইরানের পূর্ব নাম, ইরাকের পূর্ব নাম ছিল পারস্য। কেমন? আচ্ছা, যাই হোক, আমরা দেখতেছি আর্য এই অস্ট্রিক জাতিগোষ্ঠী থেকে। আসলে আমরা কেন লিখলাম এটা? অস্ট্রিক জাতিগোষ্ঠী থেকে বাঙালি জাতির উদ্ভব ঘটেছে। বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে এই অস্ট্রিক জাতিগোষ্ঠী থেকে। আমরা দেখব দ্রাবিড়ের একটা শাখা হচ্ছে সেমেট্রিক, আরটা হচ্ছে মঙ্গোলীয়। এই যে দ্রাবিড়, সেমেট্রিক, মঙ্গোলীয়, এই জাতিগোষ্ঠীগুলো থেকে
মূলত হচ্ছে আমাদের যে উপজাতি সম্প্রদায়গুলো আছে, সেই উপজাতি সম্প্রদায়গুলো এইখান থেকে চলে আসলো, দ্রাবিড়, সেমেট্রিক, মঙ্গোলীয়, এই শাখা গোষ্ঠী থেকে আসলো। আর এই দুটো নিয়ে খুব একটা আমাদের আলোচনা হয় না। তো আমরা আবার দেখে নিলাম, অস্ট্রিক জাতিগোষ্ঠী থেকে প্রধান অংশ গড়ে উঠেছে বাঙালিদের, দ্রাবিড় থেকে উপজাতিদের। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এগুলো নেগ্রিডর ভোট সেশন নিয়ে খুব একটা আমরা আলোচনা করি না, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, তার আগে বলে রাখি, আজকে আমাদের মূল আলোচনার বিষয় হবে, আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে 1905 সাল থেকে 1971 সাল পর্যন্ত। এইটা হচ্ছে আমাদের বাংলাদেশের ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং বিভিন্ন ভর্তি পরীক্ষা, চাকরির পরীক্ষা, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা, এখান থেকে অনেক কোশ্চেন হয়ে থাকে। তো সেক্ষেত্রে আমরা এই বিষয়গুলো খুব সুন্দর করে পড়বো, কোন ঘটনার পরে কোন ঘটনাগুলো আসলো, কোন ঘটনাগুলো খুব বেশি ইম্পর্টেন্ট, সেইগুলো আমরা আলোচনা করব, যাতে আমাদের সবার অনেক সুন্দর করে মনে থাকে। সেই বিষয়গুলোই আমরা বেশি আলোচনা করব, কেমন? আচ্ছা, যেহেতু আমরা 1905 সাল থেকে আলোচনা করব, তার আগে আমি একটা কোশ্চেন দেখি, তোমরা বলতে ঢাকা বাংলাদেশের রাজধানী কতবার হয়? এটা অনেকেই তোমরা অনেকভাবে বলে ফেলো, এখান থেকে অনেকবার কোশ্চেন আসে, তাও আমি ব্যাপারটা লিখে দেই, তোমরা সবাই জানো, তারপরেও আমি বলছি। ঢাকা বাংলার রাজধানী হয় প্রথম 1610 সালে। এটা কে করলো? সুবেদার ইসলাম খান। আচ্ছা, প্রশ্নটা এভাবে আসতে পারে, প্রথম ঢাকা কবে বাংলার রাজধানী হয়, কত সালে হয়, কে করলো? তাহলে হলো কি, 1610 সালে ঢাকা প্রথম বাংলার রাজধানী হয়, সুবেদার ইসলাম খান এই কাজটা করলেন। আচ্ছা, এরপরে আমরা দেখব দ্বিতীয়বার, যেটা হলো 1660 সালে। আচ্ছা, এই সময়টাতে আমরা একটা জিনিস দেখবো, 1660 সালে এখানে কে করলেন? মীর জুমলা। এরপরে আমরা আর একটা জিনিস দেখব, সেটা হলো 1905 সালে এখানে কি করলো? লর্ড কার্জন। তারপরে হলো কত সালে? 1947 সালে, পাকিস্তানি সময়কালে আর কি। সর্বশেষ 1971 সালে। আমরা প্রশ্নগুলো একটু বুঝে রাখি, সেটা হচ্ছে যদি আসে স্বাধীনতার পূর্বে কত সালে, তাহলে আমরা স্বাধীনতার 71টা বাদ দিয়ে বাকিগুলো বলে দেব। এরপরে যদি আসে টোটাল আসে, তাহলে তো জানোই যে সেটা 5 বার হচ্ছে। আচ্ছা, তাহলে আমরা এখন আমাদের মূল যে আলোচনা 1905 সাল থেকে 1971 সাল, এই জিনিসটা আমরা দেখব। 1905 সালে কেন বঙ্গভঙ্গ করা হইল, তাহলে 1905 সালে আমরা দেখে নেব। আচ্ছা, 1905 সালে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে 1905 সালের বঙ্গভঙ্গ। আচ্ছা, 1905 সালের বঙ্গভঙ্গের পেছনে যে কারণটা ছিল, ব্রিটিশ সরকার কি করলো? ব্রিটিশ সরকারের পলিসি ছিল ভাগ করো শাসন করো নীতি। তো সেখান থেকে ব্রিটিশ সরকার একটা কাজ করলো, সেটা হচ্ছে বাংলা প্রদেশটাকে ভাগ করে দিল। সেটা হচ্ছে তাদের রাজনৈতিক সুবিধার কারণে, কিন্তু আমরা বইয়ে পাই যে প্রশাসনিক সুবিধার কারণে, কিংবা বাংলার উন্নয়ন করার জন্য। অনেক বড় প্রদেশ ছিল বাংলা প্রেসিডেন্সি যেটা। তো এখানে একজন শাসকের পক্ষে কি করা সম্ভব ছিল না, শাসন করা সম্ভব ছিল না। মূলত ব্রিটিশ সরকার চাইলো যে বাংলাতে প্রচুর পরিমাণে বিদ্রোহ হচ্ছিল, আন্দোলন হচ্ছিল, সেই আন্দোলনগুলোকে দমানোর জন্য 1905 সালে কি করা হলো? বঙ্গভঙ্গ করা হলো, অর্থাৎ বঙ্গ প্রদেশটাকে ভাগ করে দুইটা করা হলো। ঠিক আছে, আমরা দেখব এই যে বাংলা ভাষাভাষী অঞ্চলটাকে, যেটা ছিল বঙ্গ, তো এখানে আমরা দেখব 1905 সালে যে কাজটা করা হলো। 1905 সালে আমাদের হচ্ছে পূর্ব বাংলা প্লাস হচ্ছে আসাম, এইটাকে বিভক্ত করে একটা বাংলা প্রেসিডেন্সি গঠন করা হলো, বাংলা প্রদেশ। আসলে তাহলে পরেরটার নাম কি? পরেরটা আগের মতোই ছিল, আগের যেটা প্রথমে ছিল সেখান থেকে শুধু এইটা করা হলো
দুটা জায়গাকে আলাদা করে একটা আলাদা প্রদেশ করা হলো, এবং সেটা 1905 সালে। এটা কে করলো? লর্ড কার্জন। আচ্ছা, লর্ড কার্জন এই কাজটা করলো 1905 সালে। আমরা দেখলাম নতুন যে প্রদেশটা গঠন করা হলো, নতুন প্রদেশ গঠন করার ফলে আমরা দেখবো ঢাকায় রাজধানী স্থাপন করা হলো, হাইকোর্ট স্থাপন হইলো, অনেক বড় বড় অট্টালিকা এখানে শুরু হইলো, আরো যত কিছু লাগে একটা রাজধানীর জন্য, কোর্ট কাছারি সবকিছুই হইলো। কিন্তু এইখানে এত কিছু হইলো, পশ্চিম বাংলার যারা মানুষজন ছিলেন, ভারতের যারা ছিলেন, এরা কি করলো? এটা বিরোধিতা করা শুরু করলো। কেন বিরোধিতা করলো আমরা সেই জিনিসটা একটু দেখবো। তার আগে দেখি নতুন যে প্রদেশটা গঠন করা হইলো, সেই নতুন প্রদেশের একজন প্রাদেশিক গভর্নর নিয়োগ করা হইলো। নতুন প্রদেশের প্রাদেশিক গভর্নর ছিলেন ব্যামফিল্ড ফুলার। ব্যামফিল্ড ফুলার। ফাহমিদা আক্তার কোন টপিকস পড়ান? এটা সাধারণ জ্ঞানের বাংলাদেশ বিষয়াবলী পড়াচ্ছি। 1905 সাল থেকে 1971 সালের মধ্যে যে ঘটনাবলীগুলো, আমরা সেই ঘটনাগুলো আলোচনা করব, যেগুলো পরীক্ষায় বারবার আসে। তো সেই জিনিসগুলোই আমরা আলোচনা করব। কেমন? আমরা বিশেষ করে সিলেক্টেড আমি বিষয়টা করছি কেন, আমাদের সব সাধারণ জ্ঞানেতে আমরা দেখব মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, 6 দফা, তারপরে হচ্ছে বঙ্গভঙ্গ, এই রিলেটেড কোশ্চেনগুলো বেশি বেশি হয়। তো আমরা এইখান থেকে তারপর 47-এর দেশভাগ, এই বিষয়গুলো একটু সুন্দর করে আমরা সিকুয়েন্স অনুযায়ী আলোচনা করব, যাতে তোমাদের সবারই অনেক সুন্দর করে মনে থাকে। আচ্ছা, আচ্ছা আমরা দেখলাম এই প্রদেশটার প্রাদেশিক গভর্নর নিয়োগ করা হলো কাকে? ব্যামফিল্ড ফুলারকে। এখন এইখানে যারা বিরোধিতা করলো, এই বিরোধিতা করে প্রথমেই আমরা দেখব বিভিন্ন লোকজন এখানে বিরোধিতা করলেন। প্রথমে আমরা দেখব মহাত্মা গান্ধী একটা কথা বললেন, সে উনি বললেন যে এটা ভারত মাতার অঙ্গচ্ছেদ। কেমন? আচ্ছা, তার মানে এরা বিভিন্নভাবে বিরোধিতা শুরু করলেন। এই বিরোধিতার ফলস্বরূপ আমরা দেখব 1905 সালে একটা অনুষ্ঠান প্রচলন করা হলো। 1905 সালে এর নাম হচ্ছে রাখি বন্ধন। এই রাখি বন্ধন উৎসবের আয়োজন করলেন রবি ঠাকুর। আচ্ছা, আমরা দেখব রাখি বন্ধন অনুষ্ঠানের আয়োজন কে করলেন? রবি ঠাকুর। কেন করলেন? দুই বাংলার মধ্যে সম্প্রীতি অর্জন করার জন্য ইনি এই কাজটা করলেন। আচ্ছা, এরপরে আমরা যে জিনিসটা দেখব সেটা হলো রবীন্দ্রনাথ ঠাকুর কেন আসলে বিরোধিতাটা করলেন, তার কি এমন ক্ষতি ছিল যে উনি এই সময়টাতে বঙ্গভঙ্গের বিরোধিতা করলেন। সবারই কিছু না কিছু স্বার্থ থাকে। তোমরা যারা কুষ্টিয়া অঞ্চলের বা সিরাজগঞ্জ অঞ্চলের আছো তারা জানবা, ওই সময়টাতে রবীন্দ্রনাথ ছিল জমিদার পরিবারের লোকজন। তো যাই হোক, তাদের জমিদারি ছিল কোথায়? কুষ্টিয়ার শিলাইদহে। কুষ্টিয়ার শিলাইদহে তাদের কি আছে? জমিদার বাড়ি আছে। আচ্ছা, আর সিরাজগঞ্জের শাহজাদপুর। সিরাজগঞ্জের শাহজাদপুর, এই দুইটা জায়গায় তার কি ছিল? জমিদারি ছিল। আচ্ছা, কুষ্টিয়ার শিলাইদহে, যারা কুষ্টিয়ার আসো তোমরা জানবা এখানে রবীন্দ্র কুঠি বাড়ি আছে। যাই হোক, রবীন্দ্র কুঠি বাড়িতে আর হচ্ছে সিরাজগঞ্জের শাহজাদপুরে, এখান থেকে ওনার জমিদারি পরিচালনা করতেন। দেশটা যদি ভাগ হয়ে যায় এবং এটা পাশ হয়ে যায়, তাহলে তারা কি করবে? জমিদারিটা হারাবে। এই জন্য রবীন্দ্রনাথ ঠাকুর কি করলেন? এটার বিরোধিতা করলেন। আচ্ছা, মনে হয় তোমরা বিষয়টা বুঝছো উনি কেন বিরোধিতা করলেন। এরপরই আমরা দেখব উনি আর একটা কাজ করলেন। 1905 সালে একটা সঙ্গীত রচনা করলেন। 1905 সালে একটা সঙ্গীত রচনা করলেন, একটা গান রচনা করলেন। গানটার নাম হচ্ছে আমার সোনার বাংলা। তোমরা সবাই জানো আমার সোনার বাংলা।
আচ্ছা, এই গানটা 1905 সালে, আমরা এইভাবে লিখি, 1905 সালে বঙ্গ দর্শন পত্রিকায় প্রকাশিত হয়। আচ্ছা, সবাই খাতা কলম নিয়ে সুন্দর করে লিখতে থাকো। আমি আবার বলছি, 1905 সালে আমার সোনার বাংলা এই গানটা কি হয়, প্রকাশিত হয়। কোন পত্রিকায়? 1905 সালে বঙ্গদর্শন পত্রিকায়। আমরা দেখব এই গানটা কেন দুই বাংলার মধ্যে সম্প্রীতি অর্জন করার জন্য, রক্ষা করার জন্য উনি এই গানটা রচনা করলেন। আমরা দেখব তার এই গানটা, আমরা দেখব রবীন্দ্রনাথ ঠাকুর এই গানটা স্বরবিতান কাব্যগ্রন্থের, স্বরবিতান কাব্যগ্রন্থের গীতবিতান অংশ থেকে নেওয়া হয়েছে। আচ্ছা, তাহলে আমরা আবার দেখি এখানে কারা কারা ছিল। আচ্ছা, যাই হোক, এইটা আমরা দেখব এই পত্রিকায় প্রকাশিত হয়। এই গানটা স্বরবিতান কাব্যগ্রন্থের গীতবিতান অংশ থেকে নেওয়া হয়েছে। আবার এই গানটাকে আমরা দেখব 1971 সালের 3 মার্চ এটাকে জাতীয় সঙ্গীত হিসাবে ঘোষণা করা হলো। আশা করি তোমরা বিষয়টা বুঝছো যে আসলে 1905 সালের এই ঘটনাটা কি ছিল মূলত। আচ্ছা, এটা যে জিকে ক্লাস, তোমাদের তো বোঝা উচিত। যাই হোক, আমরা একটা জিনিস পড়বো, একটা বিষয়ের উপরে যে রিলেটেড থাকে অন্যান্য বিষয়গুলো, সে বিষয়গুলো আমরা ভালো করে দেখে নেব, কেমন? আচ্ছা, এখন আমরা দেখব সেটা হচ্ছে 1905 সালের এই ঘটনাগুলো গেল। এরপরে যে ঘটনাটা ঘটলো 1906 সালের, আমরা দেখব প্রতিটা ঘটনার একটা রিয়াকশন থাকে। রিয়াকশনটা কিরকম? আগে আমরা দেখব সর্বভারতীয় একটা দল ছিল, ভারতীয় কংগ্রেস। কিন্তু 1905 সালের বঙ্গভঙ্গের ফলে, আমি আবার বলছি, 1905 সালের বঙ্গভঙ্গের ফলে কংগ্রেস শুধুমাত্র পশ্চিম বাংলা যারা ছিল তাদের কথা বলতেছিল। আমাদের এখানে যে বাংলার আমরা যে লোকজন ছিলাম, পূর্ব বাংলার লোকজন, আমাদের অধিকার আদায়ের জন্য কোনো রাজনৈতিক সংগঠন ছিল না। এই জন্য 1906 সালে আমরা এসে দেখব মুসলিম লীগ গঠন করা হলো। 1906 সালে মুসলিম লীগ গঠন করা হয়েছে, ঠিক আছে? আচ্ছা, কেন গঠন করা হলো? কারণ আমাদের দাবি দাবা ব্রিটিশ সরকারের কাছে উপস্থাপন করতে গেলে একটা দল দরকার। এই দলটার জন্য আমরা মুসলিম লীগ গঠন করলাম। মুসলিম লীগ গঠনের আমরা দেখব প্রধান যিনি ভূমিকা পালন করলেন, নবাব সলিমুল্লাহ। আমরা দেখব নবাব সলিমুল্লাহর নেতৃত্বে। তাহলে নবাব সলিমুল্লাহর নেতৃত্বে কি হলো? মুসলিম লীগটা প্রতিষ্ঠা হলো 1906 সালে। ও আচ্ছা, তোমাদের লেখার জন্য টাইম লাগবে। তোমরা আসলে একটু কমেন্ট করে জানালে আমি বিষয়গুলো বুঝতে পারি যে ভাইয়া একটু স্লো পড়ান কিংবা বোর্ডে লেখাগুলো আর একটু পরে মোশান, তাহলে হবে কি আমি বুঝতে পারবো। তোমরা কমেন্ট করে না বললে তো বোঝা যাবে না বিষয়গুলো, কেমন? তাহলে 1906 সালে মুসলিম লীগ গঠন করা হলো কার নেতৃত্বে? নবাব সলিমুল্লাহর নেতৃত্বে।
আচ্ছা, এই পর্যন্ত আমরা 1906 সালের ঘটনাগুলো দেখে নিলাম। এরপরে আমরা দেখব এই যে বিভিন্ন ধরনের আমরা দেখব স্বদেশী আন্দোলনগুলো হচ্ছে, বয়কট আন্দোলনগুলো হচ্ছে। এই আন্দোলনে ভীতু হয়ে আমরা দেখব 1911 সালে এসে, আচ্ছা 1911 সালে এসে ব্রিটিশ সরকার বাধ্য হয়ে কি করলো, বঙ্গভঙ্গ রদ করে দিল। আচ্ছা, এই বঙ্গভঙ্গ রদ করেন লর্ড হার্ডিঞ্জ। তাহলে 1911 সালে বঙ্গভঙ্গ রদ করলেন লর্ড হার্ডিঞ্জ। কেমন, এই জিনিসটা আমাদের জানতে হবে। আসলে আসলে আমি তো এই ক্লাসে অনেক ইনফরমেশন দিই, তোমরা একটু দ্রুত লিখে নিবা, কারণ হচ্ছে কি অনেক বিষয়ে আলোচনা করতে হয়। সাধারণ জ্ঞান মূলত হচ্ছে কি ধারাবাহিকভাবে একটা পড়ার বিষয়, আর যত বেশি তোমরা ইনফরমেশন জানবা তত বেশি পরীক্ষার জন্য অনেক কাজে লাগবে, ঠিক আছে? অন্তত নিজেকে ভালো করে প্রিপেয়ার করা যায়। সাধারণ জ্ঞান যেহেতু অনেক ইম্পর্টেন্ট সব ইউনিভার্সিটির জন্য, বিশেষ করে 4টা ইউনিভার্সিটি আছে, তো গুচ্ছের ব্যাপারটা তো তোমরা জানো, সেখানে তো এইভাবে আসলে নাই। যাই হোক, তারপরও কি করে বলা যায় না। তাহলে লর্ড হার্ডিঞ্জ 1911 সালে বঙ্গভঙ্গ রদ করে দেন। এখন দেখো, আমি বারবার বলি প্রতিটা ঘটনার একটা প্রতিক্রিয়া থাকে। দেখো, এখানে পশ্চিম বাংলার লোকজন তো কি হলো, আনন্দে উল্লাসিত হয়ে গেল। যারা ওইখানকার হিন্দু সম্প্রদায় ছিল তারা আরো বেশি খুশি হয়ে গেল, তারা মিষ্টি বিতরণ করা শুরু করলো। অপরদিকে আমাদের এখানে পূর্ব বাংলার যারা লোকজন, এদের মনটা অনেকটা ভেঙে গেল। আমাদের যে অর্থনৈতিক গতিটা ছিল এটা একেবারে স্লো হয়ে গেল। তো আমরা আশাহত হলাম। আমাদেরকে শান্ত করার জন্য আমরা দেখব 1912 সালে একটা কমিশন গঠন করা হলো। কমিশন গঠন করা হলো, এই কমিশনটা না হলো নাথান কমিশন। আচ্ছা, আমরা দেখব এই যে নাথান কমিশন গঠন করা হলো 1912 সালে। এটা কেন করা হলো? আমাদের এখানে একটা ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করার জন্য। সেই ইউনিভার্সিটি হচ্ছে তোমাদের সবার স্বপ্নের ইউনিভার্সিটি, সেটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করার জন্য। আচ্ছা, আচ্ছা গুড। তাহলে আমরা দেখবো নাথান কমিশনটা গঠন করা হলো কত সালে? 1912 সালে। কিসের জন্য? ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার জন্য। এখান থেকে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে একটু জাম্প করে যাই। সেটা হলো এই কমিশনের রিপোর্ট অনুযায়ী, এই কমিশনের গবেষণা অনুযায়ী একটা পর্যবেক্ষণের পরে 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কি করা হলো? প্রতিষ্ঠা করা হলো। আমি আবার বলছি, আমার ক্লাসগুলো আমি সবসময় অনেক ইনফরমেটিভ দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, এই কিছু লিখছো তানজিন মাহি। নাথান কমিশনের মাধ্যমে আসলে এটা হচ্ছে একটা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার জন্য একটা কমিশন। আর আমার ক্লাসে একটু বেশি বেশি করে লিখতে হবে তোমাদের, কারণ সাধারণ জ্ঞানের বিষয়গুলো লেখার মাধ্যমে মনে থাকবে। তোমরা যদি মেহেদি হাসান বলছো, ভালো লাগছে ভাই আপনার ক্লাস। আমি আজকে তোমাদের প্রতি প্রথম, আমার আসলে অফলাইন ক্লাস থাকে অনেক, আরও অনলাইন ক্লাস থাকে। আর তোমাদের ক্লাস আজকে দৈবক্রমে আসলে আমার নেওয়ার কথা ছিল না, তারপরও আমি চলে আসছি। আর আচ্ছা, এখন তোমাদের আরো আরো অনেক বিষয় আমি জানাবো। তোমরা জাস্ট শুধুমাত্র ধৈর্য ধরে ক্লাসগুলো করো, কেমন? তাহলে আমরা অনেক কিছু জানতে পারবো, যেগুলো পরীক্ষার জন্য অনেক ভালো ইনফরমেশন। স্বপ্নিল আরে বলছে আপনার ক্লাসটা ভালো লাগছে ভাইয়া। হ্যাঁ, তোমরা ভালো লাগলেই আমি অনেক খুশি। তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে তাহলে আমারও ক্লাস করানোর স্পৃহাটা অনেক বেড়ে যায়, কেমন? আর তোমরা কিন্তু ইনফরমেশনগুলো লিখতে কখনোই ভুল করবে না, ইনফরমেশনগুলো লিখতেই হবে।
আচ্ছা, গুড, তোমরা হয়তো এগুলো লিখে নিছো। আমরা এবার দেখবো মাঝখানের ঘটনাগুলো এত বেশি ইম্পর্টেন্ট না। আমরা এরপরে দেখবো 1919 সালের একটা ঘটনা ছিল। 1919 সালের ঘটনাটা একটু ইম্পর্টেন্ট। 1919 সালের দেখো, এই 1919 সালে একটা ঘটনা ঘটলো, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড। আমরা শুধু এইটুকুই জানি, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড। আচ্ছা, 1919 সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, এটা তো আমরা সবাই কমন একটা নাম জানি, খুব কমন। কিন্তু এটা জালিয়ানওয়ালাবাগটা আসলে কি? জালিয়ানওয়ালাবাগ ভারতের অমৃতসরের একটা জায়গা। আমি আবার বলছি, অমৃতসর নামে একটা জায়গা আছে, সেখানকার একটা জায়গা হলো জালিয়ানওয়ালাবাগ, যেখানে 1919 সালে কি হয়, একটা হত্যাকাণ্ড সংঘটিত হয়। এই হত্যাকাণ্ডের ফলেই আমরা দেখব আমাদের যে রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন, উনি কি করলেন, নাইট উপাধি ত্যাগ করলেন। আমি আবার বলছি, এই যে জালিয়ানওয়ালাবাগ 1919 সালে একটা ব্রিটিশ সরকার একটা হত্যাকাণ্ড চালায়, এই হত্যাকাণ্ডের প্রতিবাদ স্বরূপ রবীন্দ্রনাথ ঠাকুর কি করলেন, নাইট উপাধি ত্যাগ করলেন। নাইট উপাধি, আসলে নাইট মানে কি, এটা হচ্ছে একটা সম্মানজনক একটা স্যার উপাধি দেওয়া হইলো, ঠিক আছে? নাইট উপাধি মানে স্যার উপাধি। আচ্ছা, এখন এখান থেকে আমরা আর 2-3টা জিনিস জানবো। এই যে জালিয়ানওয়ালাবাগ, এই জালিয়ানওয়ালাবাগে প্রায় 10,000 মানুষের সমাগম হইল। 10,000 মানুষের সমাগম হইল। এইখানে ব্রিটিশ সরকার ভেবে নিল তারা ব্রিটিশ বিরোধী আন্দোলনের জন্য লিপ্ত। এই জন্য আমরা দেখব জেনারেল ডায়ার নামে একজন শাসনকর্তা ছিলেন। আমি আবার বলছি, জেনারেল ডায়ার, জেনারেল ডায়ার। এই জেনারেল ডায়ারটা কেন লিখলাম? এই জেনারেল ডায়ার এই যে উপস্থিত 10,000 মানুষ ছিল জালিয়ানওয়ালাবাগে, তাদেরকে লক্ষ্য করে গুলি ছুড়ল। এই জন্য এটা ইম্পর্টেন্ট। এটা এভাবে আসতে পারে যে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের নির্দেশ কে দিয়েছিলেন, ঠিক আছে? তাহলে হবে কি, জেনারেল ডায়ার। আমরা যদি এভাবেও বলি যে জালিয়ানওয়ালাবাগে কতগুলো মানুষের সমাগম হয়েছিল, তাহলে কি হবে, 10,000 মানুষের সমাগম হয়েছিল। কেমন? আচ্ছা, অনেকে বলছো এই বিষয়গুলো অনেক কমন, এগুলো অনেক আগে পড়ছি। হ্যাঁ, এগুলো তো কমন জিনিস, এগুলো ছোটবেলা থেকেই আমরা পড়ে আসতেছি। তারপরে তোমরা এগুলো বারবার কি করো, ভুল করে ফেলো। আচ্ছা আচ্ছা 1900 আমরা দেখলাম। এরপরে আমরা সরাসরি 1936 সালে যাব। এরপরের ঘটনাগুলো আরো বেশি ইম্পর্টেন্ট আমাদের জন্য। আচ্ছা, 1936 সালে যে ঘটনাটা ঘটলো, কৃষক শ্রমিক প্রজা পার্টি লীগ গঠন করা হলো। ও, আরেকটা জিনিস তোমাদের বলে রাখি, যেহেতু নাইট কথাটা বললাম, বাংলাদেশেও একজন নাইট প্রাপ্ত ব্যক্তি আছেন, যেনাকে নাইট উপাধি দেওয়া হয়েছে। নাইট, বাংলাদেশে একমাত্র নাইট উপাধি প্রাপ্ত ব্যক্তির নাম হচ্ছে স্যার ফজলে হাসান আবেদ। স্যার ফজলে হাসান আবেদ, তোমরা হয়তো নামটা শুনে থাকবা। যাই হোক, এই ব্যক্তিটা বাংলাদেশের একমাত্র নাইট উপাধি প্রাপ্ত ব্যক্তি, এবং ইনি হচ্ছেন মারা গেছেন কিছুদিন আগে। সো বিষয়টা অনেক ইম্পর্টেন্ট। এই ব্যক্তি হলেন ব্র্যাক ব্যাংকের প্রতিষ্ঠাতা। তোমরা যে ব্র্যাক ব্যাংক নাম শুনছো, বিশ্বের সব থেকে পরিচিত এবং ঋণদানের ক্ষেত্রে সব থেকে বড় ব্যাংক হলো ব্র্যাক ব্যাংক। কেমন? আচ্ছা, এই ব্র্যাক ব্যাংকের প্রতিষ্ঠাতা ছিল কি, স্যার ফজলে হাসান আবেদ। এনাকে কি করা হইলো, নাইট উপাধি দেওয়া হইলো। কেমন? তোমাদের যদি আগ্রহ থাকে, বুঝছো, আমি তোমাদের ইন্টারন্যাশনালও পড়াবো, সমস্যা নাই। আসলে বেসিক্যালি আমি তো অনেক জায়গায় ব্যস্ত থাকি, অনেক ক্লাস করাতে হয়। তোমাদের আগ্রহ ভালো থাকলে আমি আরও চেষ্টা করব তোমাদের ভালো করে পড়ানোর জন্য। আমার নামটা বলে রাখি, আমার নাম হচ্ছে চঞ্চল, ওয়ালিয়ার রহমান চঞ্চল। আচ্ছা, আচ্ছা, যাই হোক, তোমরা যদি আরো কোনো তোমাদের কোনো টপিকস থাকে, তোমরা মেনশন করে জানাবা অথবা কমেন্ট করে জানাবা। সেই বিষয়গুলো আমি চেষ্টা করব তোমাদের মাঝে ক্লিয়ার করার জন্য।
আচ্ছা, এরপরে যে জিনিসটা আমরা দেখবো 1936 সালে, আমরা দেখবো 1936 সালে যে ঘটনাটা ঘটলো, কৃষক শ্রমিক প্রজা পার্টি লীগের গঠন। কৃষক শ্রমিক প্রজা পার্টি লীগ। আচ্ছা, এই কৃষক শ্রমিক প্রজা পার্টি লীগের প্রধান ছিলেন, আমি বলে দিচ্ছি, আবুল কাশেম ফজলুল হক, অর্থাৎ একে ফজলুল হক। এনার পুরো নাম হচ্ছে শেরে বাংলা। শেরে বাংলা হচ্ছে উপাধি, কেমন? আমরা দেখলাম এর নাম হচ্ছে শেরে বাংলা আবুল কাশেম ফজলুল হক, অর্থাৎ আমরা যাকে বলি একে ফজলুল হক। ওনার পুরো নাম হচ্ছে আবুল কাশেম ফজলুল হক। এই ব্যক্তিটা আমাদের বাংলাদেশের ইতিহাসে অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যক্তি। এনার বাড়ি হলো বরিশালে। আর সমস্যা নেই, তোমাদের ইন্টারন্যাশনাল ক্লাসগুলো আমি করাবো, বিভিন্ন যুদ্ধ বিগ্রহ, বিভিন্ন দেশের বিভিন্ন বিতর্কিত সীমানাগুলো। যাই হোক, তাহলে আমরা দেখলাম এই আবুল কাশেম ফজলুল হকের বাড়ি হচ্ছে বরিশাল। এনার সম্পর্কে ইম্পর্টেন্ট বিষয়গুলো যেগুলো, সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা, এটা হলো ইনি ছিলেন কলকাতার প্রথম নির্বাচিত মুসলিম মেয়র। কলকাতার প্রথম নির্বাচিত মুসলিম মেয়র কে ছিল? শেরে বাংলা একে ফজলুল হক। আর একটা কাজ উনি কি করলেন? উনি ছিলেন কৃষক শ্রমিক প্রজা পার্টি লীগের প্রতিষ্ঠাতা। আচ্ছা, এই দুটো আবার বলছি, শেরে বাংলা একে ফজলুল হক উনি কি করলেন? কলকাতার প্রথম নির্বাচিত মুসলিম মেয়র। এরপর আমরা দেখব উনি একটা কাজ করলেন, সেটা হচ্ছে কৃষক শ্রমিক প্রজা পার্টি লীগ গঠন করলেন। কেমন? হয়তো এটা তোমাদের লেখা হয়ে গেছে। এনার সম্পর্কে আরো অনেক ইনফরমেশন আছে। প্রথম ইনফরমেশনটা হলো ইনি জমিদারি প্রথা উচ্ছেদে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। জমিদারি প্রথা, আসলে এই জমিদারি প্রথাটা উচ্ছেদের জন্য একটা কমিশন ছিল, নাম হচ্ছে ফ্লাউড কমিশন। আমি আবার বলছি, একটু মনোযোগ দিয়ে শোনো। জমিদারি প্রথা উচ্ছেদের জন্য শেরে বাংলা একে ফজলুল হক অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং উনি একটা কমিশন গঠন করছে, নাম হচ্ছে ফ্লাউড কমিশন। এই ফ্লাউড কমিশনের রিপোর্ট অনুযায়ী জমিদারি প্রথাটা উচ্ছেদ করা হয়। আচ্ছা, এরপরে ওনার সম্পর্কে আরো কিছু ইনফরমেশন আছে। অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন কে? শেরে বাংলা একে ফজলুল হক। তোমাদের ভাইয়া বাসায় চলে গেছেন, কেমন? তোমাদের লিমন ভাইয়ের কথা জিজ্ঞাসা করছো, তোমাদের লিমন ভাইয়া হচ্ছে বাসায় চলে গেছে। আচ্ছা, এগুলো মনে হয় তোমাদের লেখা হয়ে গেছে। আচ্ছা, সমস্যা নেই, তোমাদের সবকিছুই দেওয়া হবে, ইউটিউব লিঙ্কটাও দেওয়া হবে। তোমাদের গ্রুপে তো সবকিছু আপডেট দেওয়াই হয়, কেমন? আচ্ছা, এটা গেল আমাদের শেরে বাংলা একে ফজলুল হক সম্পর্কে। আমরা 1936 সালে ঘটনা দেখলাম। আমরা 1939 সালে এসে একটা ঘটনা দেখব। 1939 সালে এসে আমরা যে ঘটনা দেখব, সেই ঘটনার নাম হচ্ছে দ্বিজাতি তত্ত্ব। দ্বিজাতি তত্ত্ব। দ্বিজাতি তত্ত্ব মানে কি? আচ্ছা, মানে দুই, জাতি তত্ত্ব অর্থাৎ দুই জাতি একটা মতবাদ দিলেন। সেই মতবাদটা কত সালে দেওয়া হলো? 1939 সালে। এই মতবাদটার প্রবক্তা হলেন কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ। কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ। কেমন? ও, জিন্নাহ হবে, জিন্নাহ। আমি আবার বলছি, 1939 সালে দ্বিজাতি তত্ত্ব কি করা হলো? প্রণয়ন করা হলো।
এই দ্বিজাতি তত্ত্বের যিনি প্রবক্তা ছিলেন, অর্থাৎ যিনি এই মতবাদটা দিলেন, অর্থাৎ দ্বিজাতি তত্ত্বটা কি, আসলে ভারতের দুইটা জাতি স্বতন্ত্র উনি বললেন, একটা মুসলিম আলাদা জাতি, একটা হচ্ছে কি হিন্দু আলাদা জাতি, ঐতিহ্যগত দিক থেকে দুইটা জাতি আলাদা, এই জিনিসটা উনি মানুষের মাথায় ঢুকাই দিলেন। এরপর থেকেই আমরা দেখব একটা পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার ভিত আসলে আস্তে আস্তে করে তৈরি হয়ে যাচ্ছে। কেমন? আচ্ছা, এই মোহাম্মদ আলী জিন্নাহ সম্পর্কে একটা বাক্যই বলে রাখি, ইনি অনেক দাম্ভিক একটা লোক ছিলেন, যাক উনি অনেক দাম্ভিকতা প্রকাশ করছেন, যাই হোক। তো ওনার সম্পর্কে একটাই ইনফরমেশন আমি দেবো, সেটা হলো উনি হচ্ছেন পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল। তাহলে মোহাম্মদ আলী জিন্নাহ কে ছিলেন? পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল ছিলেন এই মোহাম্মদ আলী জিন্নাহ। কেমন? আচ্ছা, মোহাম্মদ আলী জিন্নাহ সম্পর্কে আমরা জেনে নিলাম। এবার আমরা যে ঘটনাটা পড়বো 1940 সালের একটা ঘটনা। 1940 সালের এই ঘটনাটা একটু ইম্পর্টেন্ট তোমাদের জন্য। 1940 সালের যে ঘটনাটা সেটা হলো 1940 সালে একটা কাজ করা হলো, লাহোর প্রস্তাব হলো। এই লাহোর প্রস্তাব কোথায় উত্থাপন করা হলো? লাহোরে। আমরা দেখব এই লাহোর প্রস্তাবের মূল যে কথাটা ছিল, একটু মনোযোগ দিয়ে তোমাদের শুনতে হবে, তাহলে ব্যাপারটা তোমরা বুঝতে পারবা। না হলে কিন্তু লাহোর প্রস্তাব জিনিসটা শুধু লাহোর প্রস্তাবই জানবা, মূল ঘটনাটা আসলে লাহোর প্রস্তাবে কি ছিল সেটা তোমরা জানতে পারবা না। আমি ব্যাপারটা ক্লিয়ার করি তোমাদের, তাহলে তোমরা পরবর্তীতে অন্তত বিষয়টা সম্পর্কে ধারণা তোমাদের থেকে যাবে। দেখো, লাহোর প্রস্তাব লাহোরে উত্থাপন করা হলো। এটা উত্থাপন করলো কে? শেরে বাংলা একে ফজলুল হক। আচ্ছা, এই প্রস্তাবের মূল কথাটা ছিল, একটু মনোযোগ দিয়ে শুনবা, ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় যে অঞ্চলগুলো আছে মুসলিম সংখ্যাগরিষ্ঠ, এদেরকে নিয়ে একাধিক মুসলিম রাষ্ট্র গঠন করা হোক, এটা ছিল মূল কথা। ঠিক আছে? তো এই কথাটাকে আমরা পরের দিন দেখব। উনি হচ্ছেন 23 মার্চ এই কথাটা বলছিলেন 1940 সালের। পরবর্তীতে পরের দিন মোহাম্মদ আলী জিন্নাহ এই কথাটাকে এডিট করলেন। তোমরা তো অনেকেই এডিট করো, তো এই কথাটা উনি এডিট করে বললেন ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় যে অঞ্চলগুলো আছে এইগুলো নিয়ে একটি মুসলিম রাষ্ট্র গঠন করা হোক। ঠিক আছে? আমি আবার বলছি, লাহোর প্রস্তাবের মূল যে প্রথম কথাটা ছিল, ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় যে অঞ্চলগুলো আছে সেই অঞ্চলগুলো বা মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলগুলো, এইগুলো নিয়ে একাধিক মুসলিম রাষ্ট্র গঠন করা হোক, এটা একে ফজলুল হকের দাবি ছিল। কিন্তু পরবর্তীতে কি করলো মোহাম্মদ আলী জিন্নাহ, এটাকে এডিট করে প্রেস মিটিং এসে বলল ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় অঞ্চলগুলো থেকে একটি মুসলিম রাষ্ট্র গঠন করা হোক। তোমরা দেখো, যদি ওই সময় আলাদা আলাদা স্বাধীন রাষ্ট্র গঠন করা হইতো তাহলে আমরা পাকিস্তানের অধীনেও যাইতাম না, আজকের যে এই দ্বন্দ্ব ফ্যাসাদগুলো এগুলোও থাকতো না, কাশ্মীর স্বাধীন হয়ে যাইত, অনেক জায়গায় মূলত স্বাধীন হয়েই যেত। কেমন? কিন্তু যাই হোক, এই পাকিস্তান প্রস্তাব হইলো, এটা কেন? আবার দেখো, এইটা যে প্রস্তাব, এই প্রস্তাবটাকে পরবর্তীতে আমরা দেখতে পারি এই প্রস্তাবের, লাহোর প্রস্তাবের আর একটা নাম আমরা বলতে পারি যে লাহোর প্রস্তাবে অন্য কি নামে বলা হয়, সেটা হলো পাকিস্তান প্রস্তাব। তাহলে লাহোর প্রস্তাবে আরেকটা নাম আমরা কি পাইলাম? পাকিস্তান প্রস্তাব। আমরা দেখব পাকিস্তান নামটির উদ্ভাবক কে, বা পাকিস্তান নামটি কে প্রথম ব্যবহার করলেন। আচ্ছা, পাকিস্তান নামটি প্রথম ব্যবহার করলেন চৌধুরী রহমতুল্লাহ। চৌধুরী রহমতুল্লাহ প্রথম পাকিস্তান নামটা ব্যবহার করলেন। আচ্ছা, এরপরে আমরা দেখব, এই যে এটা গেল, এরপরে আমরা খুবই ইম্পর্টেন্ট একটা ঘটনা তোমাদের মনে রাখতে হবে, 1943 সালের একটা বিখ্যাত ঘটনা।
1943 সালে বাংলায় একটা ভয়াবহ দুর্ভিক্ষ হইল। ভয়াবহ দুর্ভিক্ষ আমরা দেখব 1943 সালে বাংলায় একটা ভয়াবহ দুর্ভিক্ষ হইল। এই দুর্ভিক্ষে প্রায় 1/3 মানুষ মারা গেল। আমরা দেখব এই দুর্ভিক্ষের উপরে, আমি আবার বলছি, এই দুর্ভিক্ষের উপরে একটা বিখ্যাত চিত্রকর্ম আছে, আরো অনেক কিছু আছে, সেই বিষয়গুলো আমরা আলোচনা করব। একটু মনোযোগ দিয়ে শোনো তোমরা। 1943 সালে বাংলায় একটা ভয়াবহ দুর্ভিক্ষ অনুষ্ঠিত হইল। এই দুর্ভিক্ষটাকে বলা হতো 50-এর মন্বন্তর। 50-এর মন্বন্তর। আসলে 50-এর মন্বন্তর কেন বলা হইলো? এটা বাংলায় ছিল 1350 সালে, এই জন্য এটাকে বলা হইলো 50-এর মন্বন্তর। আর এটা এভাবেও আসতে পারে, 50-এর মন্বন্তর বা বাংলায় যে ভয়াবহ দুর্ভিক্ষটা হইলো 50-এর মন্বন্তর, সেটা হচ্ছে বাংলায় 1350 সালে আর ইংরেজিতে 1943 সালে। তোমাদের একটা জিনিস বলি, তোমরা যারা ক্লাসগুলো মনোযোগ দিয়ে করতে চাও, তোমরা হচ্ছে কমেন্টে উল্টাপাল্টা কথা না বলে মনোযোগ দিয়ে ক্লাসগুলো করো। দেখো 100 জনের মধ্যে বা 200 জনের মধ্যে সবাই যে ধরো অ্যাক্টিভ হবে এমন কিন্তু কথা না। তো তার থেকে যে বিষয়টা বেটার, তোমরা যারা অ্যাক্টিভ আছো তারা তোমাদের মতো করে ক্লাসটা করতে থাকো, আর যারা ইনঅ্যাক্টিভ আছো, যারা হয়তো কমেন্ট করার দরকার তোমাদের করো, কোনো সমস্যা নেই। তোমাদের মেধার বিকাশটা তোমরা কমেন্টেই ঘটাও, কোনো সমস্যা না। আমরা ক্লাসগুলো করি ঠিক মতো, কেমন? 1950 সালে কি হলো? 1950 সালটা ছিল বাংলায়, যেটা আমরা 50-এর মন্বন্তর বলি, আর ইংরেজিতে ছিল 1943 সালের এই ভয়াবহ দুর্ভিক্ষটা। আমরা দেখব এই দুর্ভিক্ষের উপরে জয়নুল আবেদিন নামে একজন ব্যক্তি ছিলেন। জয়নুল আবেদিন বাংলাদেশের কি বলা যায়, শিল্পের গুরু জয়নুল আবেদিন। এনাকে কি বলা হয়? শিল্পাচার্য, মানে শিল্পের আচার্য, কেমন? তাহলে জয়নুল আবেদিন একটা কাজ করলেন, একটা চিত্রকর্ম আর্ট করলেন, সেটার নাম হচ্ছে ম্যাডোনা 43। ম্যাডোনা 43 মানে 1943 সালকে উল্লেখ করে ভয়াবহ দুর্ভিক্ষটার উপরে উনি কি করলেন? একটা চিত্রকর্ম আর্ট করলেন। আচ্ছা, এখন আমরা এই জিনিসটা দেখলাম। এরপর আমরা দেখবো এই দুর্ভিক্ষের উপরে অমর্ত্য সেন নামে একজন ব্যক্তি আছেন, তোমরা হয়তো সবাই জানো অমর্ত্য সেন। অমর্ত্য সেন ইনি একটা বই লিখলেন, পভার্টি অ্যান্ড ফ্যামিন, খুবই ইম্পর্টেন্ট। পভার্টি অ্যান্ড ফ্যামিন, দুর্ভিক্ষের উপরে ওনার এই বিখ্যাত বইটা পভার্টি অ্যান্ড ফ্যামিন। এনার উপরে উনি কি করলেন? অর্থনীতিতে নোবেল পুরস্কার পাইছে, তোমরা সবাই জানো হয়তো। আচ্ছা, অমর্ত্য সেনের বইটার নাম হচ্ছে পভার্টি অ্যান্ড ফ্যামিন। এই গেল আমাদের 1943 সালের ঘটনা। এবার আমরা আসবো 1947 সালের ঘটনায়। এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিকস। 1947 সালে আমরা দেখবো ভারত পাকিস্তান বিভক্ত হয়ে গেল। কিসের ভিত্তিতে? ধর্মের ভিত্তিতে ভারত পাকিস্তানকে ভাগ করে দেওয়া হইল। আচ্ছা, 1947 সালে, আচ্ছা এই 47 সালে যদি ধর্মের ভিত্তিতে দেশটাকে ভাগ করে দেওয়া হইলো, তার মানে কি একদিকে ভারত তো থাকলোই, অন্যদিকে কি হলো? পাকিস্তানটাকে আলাদা করা হইলো ধর্মের ভিত্তিতে। এখন আমরা দেখব একটা রাষ্ট্র প্রতিষ্ঠা হয়ে গেল। তো এই রাষ্ট্রটার মধ্যে আমরা দেখব 14ই আগস্ট পাকিস্তান স্বাধীনতা দিল পাকিস্তানকে, আর 15ই আগস্ট ভারত। এগুলো তোমরা জানো, যাই হোক আমরা তাও আলোচনা করতেছি। আমি অনলাইন ক্লাসে আচ্ছা, তাহলে আমরা দেখলাম এই ঘটনাটা। এখান থেকে আমরা যে জিনিসটা দেখবো, আসলে ভাষা আন্দোলন কেন হইলো, আমাদের মূল যে বিষয়টা, আসলে কেন এটা দরকার পড়লো ভাষা আন্দোলন করার জন্য। দেখো, এটা একটা পুরো পাকিস্তান, এই পাকিস্তান ধরো পুরো বাংলা আর ধরো
আমাদের কি বলবো, যারা পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান বলি, এটা বললে অনেক বেটার হয় বুঝতে। যাই হোক, এই যে পুরো পাকিস্তানে আমরা দেখবো যতগুলো মানুষ ছিল তাদের একটা রাষ্ট্রভাষা দরকার। ঠিক আছে, রাষ্ট্রভাষা বলতে কি অফিস আদালতের যে ভাষাগুলো, এটা দরকার। কিন্তু আমরা জরিপ করে যে জিনিসটা দেখা গেছে, ওই সময়টাতে যে মানুষগুলো ছিল তাদের 56 দশমিক সামথিং আর কি, অর্থাৎ 56% ছিল কি যারা বাংলায় কথা বলতো পুরো পাকিস্তান জুড়ে, আর উর্দুতে কথা বলতো মাত্র 3.27% জনগণ। এই 3.27% জনগণ ছিল রাষ্ট্র ক্ষমতায়। তো এরা চাইলো এদের যে মাতৃভাষাটা, এরা যে ভাষায় কথা বলে সেই ভাষাটাই কি করলো, অফিস আদালতের ভাষা হিসাবে এরা উপস্থাপন করার চেষ্টা করলো। কিন্তু বাংলার জনগণ এটা মেনে নিল না, মেনে নেওয়ার কথাও না আসলে। আমরা যদি রাষ্ট্রভাষাটা উর্দুকে মেনে নিতাম তাহলে কি হতো, আমাদের অফিস আদালতের ভাষা উর্দু হইতো, তখন আমাদের চাকরি বাকরি পড়াশোনার জন্য কি করতে হইতো, উর্দু পড়তে হইতো, উর্দুতে পরীক্ষা দিতে হইতো, অফিস আদালতের সব কাজ হইতো কিসে, উর্দুতে হইতো। তো এই জিনিসটা স্টুডেন্টরা বুঝতে পেরে প্রথম স্টুডেন্টরা কি হলো, এটার বিরুদ্ধে আন্দোলন করলো। আবার স্টুডেন্টরা কেন আন্দোলন করলো, আমরা যদি উর্দুটাকে মেনে নিতাম তাহলে কি এমন ক্ষতি হইতো বা কি এমন লাভ হইতো। উর্দুটাকে মেনে নিলে আমাদের সমস্যাটা হইতো, আমাদের মাতৃভাষাটা আস্তে আস্তে করে লোপ পেয়ে যাইতো। 2 নম্বর কথা হচ্ছে, যারা স্টুডেন্ট ছিল তাদের চাকরি বাকরি পাওয়ার জন্য অনেক কষ্ট হয়ে যেত। কেমন, আমরা দেখব এই যে আমাদের রাষ্ট্রভাষাকে বাংলা করার জন্য প্রথম একটা সংগঠন গঠন করা হইলো। সেই সংগঠনের নাম তোমরা সবাই খুব ভালো করে জানো, নাম তমুদ্দিন মজলিস। তমুদ্দিন মজলিস, কেমন। আচ্ছা, তাহলে আমরা দেখুন তমুদ্দিন মজলিস গঠন করা হয়, তোমরা বিভিন্ন জায়গায় 1-2 তারিখ পাওয়া, 1 সেপ্টেম্বর হবে, 1 সেপ্টেম্বর 1947 সালে কি করা হলো, তমুদ্দিন মজলিসটা গঠন করা হলো। এটা এক ধরনের কি বলা যায়, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। সাংস্কৃতিক সংগঠন লিখে নাও, তমুদ্দিন মজলিস সাংস্কৃতিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠন। তমুদ্দিন মজলিসটা কি ছিল, সাংস্কৃতিক একটা সংগঠন। এটা গঠন করা হলো 1 সেপ্টেম্বর 1947 সালে। দেখো কোশ্চেনটা এভাবে আসতে পারে, তমুদ্দিন মজলিস কোন ধরনের সংগঠন, এটা সাংস্কৃতিক সংগঠন। এই সংগঠনটার প্রতিষ্ঠা হলেন কে বলতো, আবুল কাসেম। আবুল কাসেম ছিলেন এই সাংস্কৃতিক সংগঠনটার প্রতিষ্ঠাতা। আচ্ছা, বিষয়টা হয়তো তোমরা বুঝতে পারছো। ইনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের, আমরা ঢাবি লিখে দিই, কেমন। আচ্ছা, এই ঢাবির হচ্ছে, আমি আবার বলছি, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের উনি হচ্ছেন পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক, পদার্থ বিজ্ঞান। আচ্ছা, এরপরে আমাদের আর একটা ইম্পর্টেন্ট বিষয় আছে, সেটা হলো বাংলাকে রাষ্ট্রভাষা করার জন্য প্রথম যে ব্যক্তিটা দাবি জানালেন গণপরিষদের সদস্য, মনে রাখবা, ওনার নাম হচ্ছে ধীরেন্দ্রনাথ দত্ত। ধীরেন্দ্রনাথ, এই ধীরেন্দ্রনাথ দত্ত বাংলাকে প্রথম কি করলেন, রাষ্ট্রভাষা করার দাবি জানালেন। এনার বাড়ি ছিল কোথায়, কুমিল্লার, যদি কেউ থাকো জানতে পারবা। ওনার বাড়ি হচ্ছে কুমিল্লায়। আচ্ছা, এবার আমরা ইম্পর্টেন্ট টপিক্সের দিকে যাব, সেটা হচ্ছে 1949 সালে। আচ্ছা, তোমরা বলো তো 1949 সালে বাংলার ইতিহাসে বা আমাদের দেশের প্রেক্ষাপটে কি ঘটনা ঘটে গেল। দেখি তোমাদের মনোযোগ কিরকম আছে ক্লাসের মধ্যে। যাই হোক, 1949 সালে আমরা দেখব, আমি ভালো করে বলে দিচ্ছি, 23 জুন একটা ঘটনা ঘটে গেল, সেটার নাম হচ্ছে বাংলাদেশ
বাংলাদেশ বলবো না, সরাসরি বলে দেই আওয়ামী মুসলিম লীগ কি করা হয়, গঠন করা হয়। আওয়ামী মুসলিম লীগ গঠন করা হয় 1949 সালের 23 জুন। আচ্ছা, এরপরে আমরা আরেকটা জিনিস দেখবো। আওয়ামী লীগটা তো দেখলাম, এটা কোথায় প্রতিষ্ঠা করা হলো? ঢাকার রোজ গার্ডেনে। রোজ গার্ডেন এটা কোথায় বলো তো? টিকাটুলির মোড় নাম শুনছো তোমরা হয়তো, টিকাটুলির মোড়। টিকাটুলির মোড় যেখানে একটা সিনেমা হল আছে বিখ্যাত। যাই হোক, তো এই টিকাটুলির মোড়ে আমরা দেখবো রোজ গার্ডেনটা কি করা হলো, প্রতিষ্ঠা করা হলো। সরি, রোজ গার্ডেনে আওয়ামী লীগ প্রতিষ্ঠা করা হলো। আমরা দেখবো আওয়ামী লীগের প্রথম সভাপতি ছিলেন মাওলানা ভাসানী। আচ্ছা, সেক্রেটারি অর্থাৎ সেক্রেটারি কে ছিলেন? শামসুল হক। আর শেখ মুজিবুর রহমান কে ছিল? যুগ্ম সাধারণ সম্পাদক। যুগ্ম সাধারণ সম্পাদক কে ছিলেন? শেখ মুজিব। আচ্ছা, এখন আমরা দেখব এই যে ভাষা আন্দোলন, 1952 সালের ভাষা আন্দোলন, এখান থেকে ইম্পর্টেন্ট জিনিসগুলো আমরা শুধু আলোচনা করব। 1952 সালের ভাষা আন্দোলনের যে বিষয়টা আমরা দেখব সেটা হলো 1952 সালের আগে ভাষা আন্দোলন লিখে নাও। ভাষা আন্দোলন আমরা দেখব ভাষা আন্দোলনের প্রথম যে ইম্পর্টেন্ট জিনিসটা সেটা হলো 21শে ফেব্রুয়ারি পুলিশের গুলিতে অনেকে মারা গেল। এটা কমন থিম, তোমরা সবাই জানো। আমরা দেখব ভাষা আন্দোলনের প্রথম শহীদের নাম হলো রফিক। ভাষা আন্দোলনের প্রথম শহীদের নাম রফিক। এনার বাড়ি হচ্ছে মানিকগঞ্জ। মানিকগঞ্জের কেউ থাকলে বলতে পারো যে উনি মানিকগঞ্জে ছিলেন। তো যাই হোক, ওনার নিয়ে একটা কনফিউশন কোশ্চেন আছে, উনি কোন কলেজের ছাত্র ছিলেন। আমি আবার বলছি, রফিক কোন কলেজের ছাত্র ছিল? উনি হচ্ছেন দেবেন্দ্র কলেজের ছাত্র ছিল। দেবেন্দ্র কলেজ, আসলে এই দেবেন্দ্র কলেজে উনি ইন্টারমিডিয়েট পড়াশোনা করেন। আর জগন্নাথ কলেজ, জগন্নাথ, আচ্ছা এই জগন্নাথে আমরা দেখব কি করলো, জগন্নাথ যে কলেজটা ছিল এখান থেকে উনি অনার্স করলেন। আসলে জগন্নাথ বানানটা ঠিক লিখলাম না, যাই হোক তোমরা তারপর লিখে নিও জগন্নাথ। আচ্ছা, এই জগন্নাথ থেকে উনি কি করলেন, অনার্স পড়লেন। তাহলে আমরা বিষয়টা ক্লিয়ার হবো যে মানিকগঞ্জের দেবেন্দ্র কলেজ থেকে ইন্টারমিডিয়েট পড়াশোনা করছেন, আর অনার্স করলো কোথায়? জগন্নাথ কলেজ থেকে। আচ্ছা, এখন আমরা দেখব ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম কে শহীদ হইল, বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র কে ছিলেন? আবুল বরকত। এটা খুবই ইম্পর্টেন্ট। আবুল বরকত ছিল ঢাকা ইউনিভার্সিটির ছাত্র। আচ্ছা, এই আবুল বরকত আমরা দেখব ওনার নাম ছিল আবাই। ইনি ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র। রাষ্ট্রবিজ্ঞান কেমন? আচ্ছা, তাহলে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের উনি ছাত্র ছিলেন। যাই হোক, এখন আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে এর পরের দিন আমরা দেখব 22 ফেব্রুয়ারি একটা ঘটনা ঘটলো। সেটা হচ্ছে বাংলাদেশের প্রথম শহীদ মিনার উন্মোচন করা হলো। প্রথম শহীদ মিনার, বাংলাদেশের প্রথম শহীদ মিনার আমরা দেখব। এটা কিছুক্ষণের পরেই, কয়েক ঘন্টা পরে পাকিস্তানি সরকার এটা ভেঙে দেয়। যাই হোক,
এই প্রথম শহীদ মিনার আমরা দেব। প্রথম শহীদ মিনার স্থপতি ছিল বদরুল আলম। স্থপতি বদরুল আলম। বদরুল আলম বাংলাদেশের প্রথম শহীদ মিনারের স্থপতি। এটা কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনার না, প্রথম শহীদ মিনার স্থপতি বদরুল আলম। আচ্ছা, এই শহীদ মিনার উচ্চতা ছিল 12 ফুট। এই প্রথম শহীদ মিনারটা উচ্চতা কত ছিল? 12 ফুট। এটি উদ্বোধন করেন শহীদ শফিউর রহমানের পিতা। শহীদ শফিউর রহমানের পিতা। আচ্ছা দেখো, জগন্নাথ তো বিশ্ববিদ্যালয় কিছুদিন আগে হইলো। আগে জগন্নাথ ছিল অনার্স কলেজ। অন্যান্য অনার্স কলেজগুলোর মতো, যেমন ধর রংপুরে কারমাইকেল কলেজ, যশোরে MM কলেজ, আনন্দমোহন কলেজ, এই টাইপের যে কলেজগুলো ছিল, এই টাইপের কলেজও ছিল জগন্নাথ কলেজ। পরবর্তীতে তারা, কিছুদিন আগের ঘটনা, এরা হচ্ছে নিজেদেরকে ভার্সিটি হিসেবে প্রতিষ্ঠা করলো। যাই হোক, এই জন্য তো এদের অনেক কি বলা যায়, ড্যাশ ড্যাশ ড্যাশ, তোমরা বুঝে নিও আর কি। যাই হোক, তো এখান থেকে আমাদের আরো কিছু ইম্পর্টেন্ট বিষয় আছে। এই বিষয়গুলো চার্ট আকারে লিখে নাও। ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম উপন্যাস। তাহলে ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম উপন্যাস, ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম উপন্যাসের নাম হলো, আচ্ছা ভাষা আন্দোলন ভিত্তিক, আমি উপন্যাসগুলো আগে লিখতেছি। এটা হচ্ছে আরেক ফাল্গুন। আরেক ফাল্গুন ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম উপন্যাসের নাম হচ্ছে আরেক ফাল্গুন। এর লেখক হচ্ছে জহির রায়হান। জহির রায়হান, এটা হচ্ছে এর লেখক। আরেক ফাল্গুনটা হচ্ছে কি ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম একটা উপন্যাস। এই উপন্যাসের নাম হচ্ছে আরেক ফাল্গুন। এটা লেখক হচ্ছে জহির রায়হান। এরপর আমাদের ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম নাটক ছিল কবর। এই কবর নাটকটির লেখক ছিল মুনীর চৌধুরী। আচ্ছা, এই মুনীর চৌধুরী ছিল, আমরা দেখব এই কবর নাটকের রচয়িতা। ইনি জেলখানায় বসে এই নাটকটা রচনা করলেন। কেমন? এরপর আমরা দেখব একটা কবিতা। প্রথম কবিতা কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি। আচ্ছা, ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম কবিতার নাম হচ্ছে কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি। এই কবিতার লেখক হলো মাহবুবুল আলম চৌধুরী। মাহবুবুল আলম চৌধুরী। মাহবুবুল আলম চৌধুরী। কেমন? একজন আবার বলছো জীবন থেকে নেয়া তো চলচ্চিত্রের নাম। আচ্ছা, যাই হোক, তোমরা এটা আবার বলছি। আরেক ফাল্গুন হচ্ছে জহির রায়হানের একটা উপন্যাস। এটা ভাষা আন্দোলনের প্রথম উপন্যাস। আর নাটক হচ্ছে কবর, মুনীর চৌধুরী। প্রথম কবিতা কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি। এটা হচ্ছে মাহবুবুল আলম চৌধুরী। আচ্ছা, এরপরে আমরা দেখব তাহলে প্রথম প্রবন্ধ গ্রন্থ কোনটি। প্রবন্ধ গ্রন্থের নাম হলো 21শে ফেব্রুয়ারি গ্রন্থ সংকলন। এটা খুবই ইম্পর্টেন্ট। 21শে ফেব্রুয়ারি গ্রন্থ সংকলন। 21শে ফেব্রুয়ারি গ্রন্থ সংকলন, এটা হচ্ছে প্রথম গ্রন্থ সংকলন। এটা লেখক হলো হাসান হাফিজুর রহমান। হাসান হাফিজুর রহমান।
আচ্ছা, তোমরা হয়তো এটা লিখে নিছো। এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট অ্যাড করে দেই, এই হাসান হাফিজুরের গ্রন্থ সংকলনগুলো কি ভাষা আন্দোলন ভিত্তিক, যারা নাটক, কবিতা, গান, প্রবন্ধ লিখছে তাদের সবগুলোকে নিয়ে উনি একটা গ্রন্থ রচনা করলেন। এটা হচ্ছে 21শে ফেব্রুয়ারি গ্রন্থ সংকলন। এটি 15 খণ্ডে বিভক্ত ছিল, 15 খণ্ডে বিভক্ত। কেমন? আচ্ছা, আমরা তাহলে এই পর্যন্ত দেখে নিলাম, 15 খণ্ডে ছিল, তোমরা হয়তো এগুলো লিখে নিছো। তারপর আমরা আর একটা ইম্পর্টেন্ট টপিকস, ইম্পর্টেন্ট একটা কোশ্চেন বলে রাখি ভাষা আন্দোলন সম্পর্কে, যেটা তোমরা অনেক বইয়ে পাবা না। সেটা হচ্ছে ভাষা আন্দোলন ভিত্তিক, আমি সাজাই দিচ্ছি তোমাদের যাতে তোমাদের সহজে নোট করে বিষয়গুলো লিখতে সুবিধা হয়। ভাষা আন্দোলন ভিত্তিক পত্রিকা একটা ছিল, যেটা ভাষা আন্দোলনের মুখপাত্র পত্রিকা বলা হয়তো। আমি বলে দিচ্ছি, ভাষা আন্দোলনের মুখপাত্র পত্রিকা, ভাষা আন্দোলনের মুখপাত্র মুখপাত্র পত্রিকা। কেমন? ভাষা আন্দোলনের মুখপাত্র পত্রিকা যেটা ছিল, এটার নাম হচ্ছে সাপ্তাহিক সৈনিক। সাপ্তাহিক সৈনিক খুবই ইম্পর্টেন্ট একটা পত্রিকা। সাপ্তাহিক সৈনিক ছিল ভাষা আন্দোলনের মুখপাত্র একটা পত্রিকা। যারা লিখতে পারবে না তার স্ক্রিনশট দিয়ে রাখবা, পরে ওটা আবার লিখে নিবা। কেমন? আর যদি কোনো টপিকস তোমাদের কোনো ইনফরমেশন পিছানো যায়, তোমরা কমেন্ট করে জানাবা, তাহলে আমি আবার তোমাদের সেটা বলে দেব। আমাদের 52 সালে গেল, আমাদের 1953 সালে এসে 1953 সালে যে কাজটা করা হলো, আচ্ছা 1953 সালের কাজটা হলো যুক্তফ্রন্ট গঠন করা হলো। যুক্তফ্রন্ট গঠন, আমরা দেখব যুক্তফ্রন্টের নির্বাচন হলো 1954 সালে। যুক্তফ্রন্টে মোট, মানে যুক্তফ্রন্টে আমরা কি বলবো, তোমরা অনেকেই এই জিনিসটা বোঝো না। যুক্তফ্রন্টের নির্বাচন হলো, এই যুক্তফ্রন্টের নির্বাচনে মোট 4টা দল নিয়ে, মানে প্রধান 4টা দল, শরিক দল নিয়ে যুক্তফ্রন্ট গঠন করা হলো 1954 সালে। আমরা দেখব দলগুলো কোনটা কোনটা ছিল। আমরা প্রথম দলটা দেখব, প্রথম দলটাই আমরা লিখতে পারি আওয়ামী মুসলিম লীগ। আওয়ামী মুসলিম লীগ। কেমন? এটার প্রধান ছিলেন ভাসানী। আচ্ছা, দ্বিতীয় যে দলটা ছিল, এই দ্বিতীয় দলটার নাম হচ্ছে কৃষক শ্রমিক প্রজা পার্টি। কৃষক শ্রমিক প্রজা পার্টি। আচ্ছা, 3 নম্বর দলটায় আসলে কৃষক শ্রমিক ছিল একে ফজলুল হক। একে ফজলুল হক, ঠিক আছে। আচ্ছা, 3 নম্বর দলটা ছিল নেজাম ইসলাম। নেজাম ইসলাম, এটা হচ্ছে আতাহার আলী। আতাহার আলী ছিল এই দলের প্রধান। 4 নম্বর দলটা ছিল গণতান্ত্রিক বাম দল। এটার প্রধান ছিলেন হাজী দানেশ। দানেশ ইউনিভার্সিটির প্রধান দানেশ, যার নামে করা, হাজী দানেশ। এটা ছিলেন গণতান্ত্রিক বাম দলের প্রধান। এই 4টা দল নিয়ে মূলত কি হলো, যুক্তফ্রন্ট নির্বাচন করা হলো। যুক্তফ্রন্ট থেকে একটা কোশ্চেন থাকে, যুক্তফ্রন্টটা তোমরা যদি একটু মনোযোগ দিয়ে শোনো তাহলে বুঝতে পারবা যুক্তফ্রন্ট জিনিসটা আসলে কি, যুক্তফ্রন্টের নির্বাচনটা সম্পর্কে। আমি এই দল দুটা মুছে দিলাম, তোমরা একটু এখানে লিখতে হবে যেহেতু। দেখো, এই যুক্তফ্রন্টের নির্বাচনের সময় 1954 সালে যে নির্বাচনটা হলো, 2টা দল ছিল, একটা হচ্ছে যুক্তফ্রন্ট আর একটা ছিল কি মুসলিম লীগ। এই দুটার মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হইল।
আমরা দেখবো এখানে মোট আসন ছিল, আমরা দেখবো 237টা ছিল মুসলমানদের জন্য। কেমন? আচ্ছা, অমুসলিমদের জন্য সংরক্ষিত হচ্ছে 72টি। এই দুটো হচ্ছে মোট আসনের মধ্যে। আমরা দেখব মুসলমান আসনে যুক্তফ্রন্ট পাইল 237টার মধ্যে 223টি। এটা হচ্ছে প্রথম কথা আমাদের। 237টি মুসলিম আসনের মধ্যে 223টি আসন লাভ করলো যুক্তফ্রন্ট। আচ্ছা, এরপরে আমরা যে জিনিসটা দেখব, এই নির্বাচনে যুক্তফ্রন্ট জয়লাভ করলো। ঠিক আছে, যুক্তফ্রন্ট যেহেতু জয়লাভ করলো তাহলে সরকার গঠন করলো যুক্তফ্রন্ট। আচ্ছা, জয়লাভ করার আগে দেখি যুক্তফ্রন্টের প্রতীক ছিল নৌকা, আর মুসলিম লীগের প্রতীক ছিল হারিকেন। আচ্ছা, এই প্রতীক নিয়ে তারা দুজন কি করলো, নির্বাচন করলো। নির্বাচনে মুসলিম লীগ মুসলিম লীগ হেরে গেল, আর মুসলিম লীগ বা ঝড়ো এটা বলা যাবে না এভাবে, এখানে যুক্তফ্রন্ট জয়লাভ করলো। এবং যুক্তফ্রন্ট জয়লাভ করে আমরা দেখবো তারা ক্ষমতা গ্রহণ করে ফেললো। এরপরে আরেকটা বিষয় আমরা দেখবো, এই যে যুক্তফ্রন্ট নির্বাচনে জয়লাভ করলো তাদের কিছু নির্বাচনী ইশতেহার ছিল। তো যুক্তফ্রন্টের নির্বাচনী ইশতেহার ছিল 21 দফা। 21 দফার ভিত্তিতে যুক্তফ্রন্টের নির্বাচনটা পরিচালিত হইল। যাই হোক, যুক্তফ্রন্টের নির্বাচিত হয়ে আমরা দেখব এখানে কি হইল, প্রধান যিনি দায়িত্ব পেলেন, অর্থাৎ প্রধানমন্ত্রী যিনি যা থেকে আমরা বলবো বা মুখ্যমন্ত্রী বলবো, এটা হচ্ছে ফজলুল হক। তাহলে ফজলুল হক ছিল এটার প্রধান। এই সরকারটা মাত্র 56 দিন স্টে করে, 56 দিনের মাথায় ভেঙে যায়। ছাপ্পান্ন দিনের মাথায় এই সরকারটা ভেঙে যায়। আচ্ছা, এটা 54 সালের ঘটনা গেল। 1955 সালে এসে আমরা দেখব 1955 সালে এসে যে ঘটনাটা ঘটে গেল সেটা হলো 1955 সালের একটা বিখ্যাত ঘটনা। সেটা হচ্ছে আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম শব্দটা বাদ দিল। মুসলিম শব্দটা বাদ দিয়ে কি হলো, আওয়ামী লীগ গঠন করা হইল। এরপরে 1956 সালের খুবই ইম্পর্টেন্ট দুটা ঘটনা আছে, তোমরা একটু মনোযোগ শুনলেই হবে। 1956 সালে পাকিস্তানের প্রথম সংবিধান রচনা করা হয়। সংবিধান রচনা করা হয় 1956 সালে। আচ্ছা, আমরা দেখব 1956 সালে সংবিধান রচনার গুরুত্বপূর্ণ দুটো দিক ছিল। এই সংবিধান রচনার দুটো গুরুত্বপূর্ণ ঘটনা হলো, একটা হচ্ছে আমরা লিখে দিচ্ছি দুটো কি কি ঘটনা ঘটলো সংবিধান রচনা করার সময়। 1956 সালের সংবিধানে বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়া হলো। বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দিল। কোশ্চেনটা এভাবে আসতে পারে যে কত সালে বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়া হয়। বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়া হলো 1956 সালে। এই সময় আরেকটা কাজ করা হলো, পূর্ব বাংলার নাম পরিবর্তন করে পূর্ব পাকিস্তান করা হলো। পূর্ব বাংলা নাম পরিবর্তন করে পূর্ব পাকিস্তান করা হলো। পূর্ব পাকিস্তান করা হলো। কেমন? আচ্ছা, এরপরে আমরা দেখব 1958 সালে পাকিস্তানের প্রথম সামরিক শাসন জারি করা হলো। সামরিক শাসন জারি করা হলো 1958 সালে। এটা জারি করলো কি, ইস্কান্দার মির্জা।
আচ্ছা, যাই হোক, আমরা 1958 সালে দেখব সামরিক শাসন জারি করা হলো। তো যাই হোক, আমি যেহেতু তোমাদের আজকে প্রথম ক্লাস 1958 সাল পর্যন্ত শেষ করে দিলাম, এরপরে আমার আরেকটা ক্লাস আছে, যার জন্য হয়তো আর ক্লাসটা বেশি স্থায়িত করতে পারলাম না। তো তোমাদের 1958 সালের পর থেকে আমি হচ্ছে এরপরে একবারে মুক্তিযুদ্ধ, সংবিধান, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তোমাদের যদি তোমরা ইন্টারেস্টে থাকো, আর তোমাদের সাথে যদি প্রথম ক্লাস, জানি না তোমাদের কেমন লাগছে, যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাও। আর 2-3 মিনিট সময় আছে, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা করতে পারো, আমি তোমাদের কোশ্চেনের আনসারগুলো দিয়ে দেবো, কেমন? তোমাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে তোমরা করতে পারো। আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করে দেব। আর ইনশাল্লাহ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে পরবর্তীতে আবার ক্লাস নেওয়ার চেষ্টা করব। তোমরা যে টপিক্সটা বলো আর কি, যদি মুক্তিযুদ্ধ পড়তে চাও মুক্তিযুদ্ধ পড়াবো, আর ইন্টারন্যাশনাল যদি পড়তে চাও ইন্টারন্যাশনাল টপিক্সটা বলে দেবা, আমি চেষ্টা করব তোমাদের ক্লাসগুলো নেওয়ার। আর যদি ভালো লাগে তোমরা একটু জানাও আমাকে যে তোমাদের প্রথম ক্লাস আজকে কেমন লাগলো তোমাদের সবার। আর আমি আরো কিছু সময় করাতাম, আমার আরেকটা ক্লাস আছে আবার, তো দেখা যাচ্ছে যে বেশি সময় দিতে পারলাম না। এরপরে হয়তো আমি চেষ্টা করব বাকি যেটুকু আছে ক্লাস করানোর জন্য। আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞাসা করতে পারো, আমি শেষ করে দেবো, কেমন? এটা ডিপেন্ড করবে তোমাদের আগ্রহের উপর। তোমরা যদি আমাকে মানে আমার ক্লাসটা অনেক পছন্দ করো, তো সেক্ষেত্রে আমি টাইম বের করে চেষ্টা করবো তোমাদের 1-2টা ক্লাস নেওয়ার জন্য। আন্তর্জাতিক নি ক্লাস, সবাই আন্তর্জাতিক ক্লাস করতে চাচ্ছ? আচ্ছা, ইন্টারন্যাশনাল অবশ্যই নেবো, তোমাদের সমস্যা নেই। কোন টপিকসটা পড়তে চাও তোমরা? ইন্টারন্যাশনাল পড়তেছো, ইন্টারন্যাশনাল কোন টপিকসটা পড়তে চাও? স্পেসিফিক বিভিন্ন যুদ্ধ বিগ্রহ, যেমন প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ফরাসি বিপ্লব, এইগুলো, নাকি বিভিন্ন মহাদেশ? আসলে তোমরা কোনটা পড়তে চাও আমাকে তো বলতে হবে। আচ্ছা, একজন বলছে ফার্স্ট সেকেন্ড ওয়ারের টপিকসটা নেবেন প্লিজ। আচ্ছা, ঠিক আছে। এরকম যদি তোমাদের থাকে যে ভাইয়া বিভিন্ন যুদ্ধ বিগ্রহ থাকে, এগুলো আমরা বুঝি না, বিভিন্ন বিপ্লব আছে, এই বিপ্লবগুলো, তো সেক্ষেত্রে আমি চেষ্টা করব। আসলে একটা ছেলে বারবার কোশ্চেন করতো সংবিধান রচনা করেন কে, আসলে কিসের সংবিধান? আচ্ছা, মহাদেশ, তোমরা আসলে কমেন্ট করলে আমি বুঝতে পারবো আর কি। যাই হোক, ফাহমিদা আক্তার, অনেক ভালো লাগছে ক্লাসটা। আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ। আর কারো কোনো কমেন্ট থাকলে করে ফেলো ঝটপট। আরেকটা কি লিখছো? আরেকটা টপি পড়ান, বুঝি নাই ভাইয়া। মেহেদি হাসান, কি বলছো ভাইয়া? আমি বুঝি নাই তোমার কমেন্টটা। আচ্ছা, আমি নেক্সট ক্লাস ডেট কেমনে জানাবো? তোমাদের যদি ভালো লাগে তোমাদের ভাইয়েরা জানাই দেবে, ঠিক আছে? বঙ্গের টপিক্সটা একটু বলবেন? সে বঙ্গ নামটা না বাংলা নামটা, নাকি ধরো বঙ্গভঙ্গের টপিক্সটা? আচ্ছা, ইন্টারন্যাশনাল ক্লাসটা নেবো, সমস্যা নাই। ইন্টারন্যাশনাল রিসেন্ট রিসেন্ট ক্লাস তো এখন নেওয়া সম্ভব না, রিসেন্ট ক্লাসগুলো হবে কখন? পরীক্ষার কিছুদিন আগে। যুদ্ধ বিষয়ক বলুন মেহেদি হাসান সরকার। আচ্ছা, সমস্যা নেই ভাইয়া, আমি যুদ্ধ বিষয়ে পড়াবো। আর তোমাদের কিছু বলার থাকলে বলে ফেলো ঝটপট, আমার আবার ক্লাস আছে, চলে যেতে হবে। আচ্ছা, ঠিক আছে ভাইয়া, তোমরা তাহলে, আর যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে, বঙ্গ ঐতেরও আরণ্যক সম্পর্কে বলেন। শোনো, বঙ্গ নামটা সর্বপ্রথম ঐতেরীয় আরণ্যক নামে একটা গ্রন্থে পাওয়া যায়। এই গ্রন্থটার লেখক হচ্ছেন ঋগদেব নামে একজন ব্যক্তি ছিলেন। সেই আহ, ঋগদেব হচ্ছেন ঐতিহ্য আরণ্যক গ্রন্থের লেখক। ইন্টারন্যাশনালের যুদ্ধগুলো নিয়ে, আচ্ছা তোমরা সবাই যুদ্ধ করতে চাচ্ছ, ইন্টারন্যাশনালের বিভিন্ন যুদ্ধ বিগ্রহ, আমি তোমাদের ওই ক্লাসটা অনেক সুন্দর করে করাবো ইনশাআল্লাহ। আর আমি চেষ্টা করব যদি আমার সময় হয় তোমাদের একটা ইন্টারন্যাশনালের উপরে ক্লাস নিতে।
হয়তো গ্রুপে আমি যখন ক্লাস নেই আপডেট দিয়ে দেবো নি একদিন আগে। আসলে প্রথম ক্লাস তো আসলে আমি দেখতেছিলাম যে তোমরা আমার ক্লাসটা কতটুকু পছন্দ করো, তোমাদের কতটুকু ভালো লাগে কেমন। আচ্ছা, মেহেদি সরকার, অনেক লিখছো তুমি ভাইয়া, যে ক্লাসটা অনেক ভালো ছিল, ভালো লাগলো। থ্যাংক ইউ তোমাকেও ভাইয়া, অনেক ধৈর্য ধরে এই ক্লাসটা করার জন্য। আর আমার ক্লাসে প্রচুর লিখতে হয়, মানে ধরো লিখতে লিখতে হয় অনেক, কি বলবো। আর তোমরা একজন জাতিসংঘ লিখছো, আসলে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাগুলো, দেখো আন্তর্জাতিক তো আর একদিনে পড়ানো সম্ভব না, বিভিন্ন টপিকস বিভিন্নভাবে পড়ানো যায়। আমি চেষ্টা করবো আর কি তোমাদের যতটুকু কভার করানো যায়। আসবেন, আবার কবে আসবো এটা তো এখন বলতে পারছি না, এটা তোমাদের উপর ডিপেন্ড করবে। আচ্ছা, যাই হোক, এরপরে আমি আবার বলছি আমার ক্লাস যেদিনে থাকবে তোমরা একটা প্রিপারেশন নিয়েই থাকবা, যে একটু ভালো করে লেখার জন্য। অনেক বেশি বেশি ইনফরমেশন আমি দেই। জান্নাতুল ফেরদৌস জুথি, অনেক ভালো লাগছে ক্লাসটা ব্রো। ওকে ব্রো, তোমাকে অনেক ধন্যবাদ কষ্ট করে ক্লাসটা করার জন্য। আচ্ছা ঠিক আছে ভাইয়া, তাহলে তোমরা সবাই ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো। তোমাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। আর সকলে ভালো করে পড়তে থাকো, আর আমার জন্য দোয়া করো কেমন। আচ্ছা, ওকে, ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ। তানভীর, তানভীর।